কে বাইরে? এত রাতে কিসের এই খটখট শব্দ ভেসে আসছে বলতো? সর্দারজি, তাড়াতাড়ি উঠুন, জঙ্গলের দিকে গভীর থেকে গাছ কাটবার আওয়াজ আসছে। বলিস কি রে, চোরা শিকারীরা আবার এত রাতে এত বড় স্পর্ধা দেখালো কি করে? সর্দারজি, হ্যাঁ আমার কান ভুল শুনছে না, কেউ নিশ্চয়ই কুড়াল দিয়ে গাছ কাটছে। চল মশালটা হাতে নে তাড়াতাড়ি, এক মুহূর্ত দেরি করা যাবে না। সঙ্গে একটা শক্ত লাঠিও নিয়ে নিন, রাতের জঙ্গল বড় বিপজ্জনক। এই তো আরেকটু সামনেই বোধহয় শব্দটা আসছিল, সাবধানে পা পেলিস। মশালটা একটু উঁচুতে ধরুন সর্দারজি, চারপাশটায় ভালো করে নজর রেখে এগুতে হবে এদের। সর্বনাশ, এই দেখ, টাটকা দুটো বড় শাল গাছ একদম গোড়া থেকে কেটে ফেলে রেখে গেছে রে। নরপিশাচগুলো আমাদের পায়ের শব্দ পেয়ে নিশ্চয়ই অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ নিয়েছে। বোন আমাদের কাছে মা, আর মায়ের বুক এভাবে খালি করতে দেব না আমি। ওদের এই লোভ বরদাস্ত করা যায় না। আমাদের এই জঙ্গল এভাবে ধ্বংস হয়ে যাবে চোখের সামনে, আমি কিছুতেই মানতে পারছি না। কালকে সকালেই আমাদের সকল গ্রামবাসীর কাছে এই চুরির কথা জানতে হবে। ঠিক বলেছেন, গ্রামের সবাইকে এ নিয়ে একটা কড়া পাহারা বসাতে হবে এখানে। চল চন্দন, এখন ফেরে যাক, সকাল হলে আসল শিকার করা ধরা পড়বে। চলুন, আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, বলা যায় না কখন কোন পশু বেরিয়ে আসবে। হ্যাঁ, আরে ভাই, কলেজ তো বন্ধ হলো কদিনের জন্য, এভাবে চার দেওয়ালের মধ্যে পচে মরবার কোনো মানেই হয় না। সেই ঘুরতে যাবার তীব্র শক্ত আমারও খুব আছে রে রাহুল, কিন্তু পকেটে যা করুণ অবস্থা, তাতে দূর দূরান্তে যাওয়ার কথা ভাবতে ভাবাই পাপ। একদম খাঁটি কথা বলেছ সুরেশ। আমাদের যা সীমিত বাজেট, তাতে বড়জোর কোনো সস্তার ধাবা পর্যন্ত গিয়ে এক কাপ চা খেয়ে ফেরা সম্ভব। আরে তোদের অত চিন্তা করতে হবে কেন বলতো? একটা দারুণ রোমাঞ্চকর আইডিয়া এই মুহূর্তে আমার মাথাতে খেলছে। কি বলছিস রে, লটারি জিতেছে নাকি কেউ? তাড়াতাড়ি খুলে বল শুনি, তোর সেই দারুণ আইডিয়াটা কি? কোনো ফালতু হলে কিন্তু মতলব হলে আমি একদম নেই ভাই। এমনিতেই পরীক্ষার ধকল সামনে, পুরো শরীর ভেঙে গেছে। আরে ধুর, ফালতু হতে যাবে কেন? যাবি নাকি আমার সেই দূর গ্রামের বাড়িতে? আমার ঠাকুমা একা থাকেন ওই শান্ত পরিবেশে। তোর গ্রামের বাড়ি সত্যি সত্যি গায়ের ধুলোমাখা মেঠো পথে গিয়ে কদিন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো বলছিস? আমি তো জীবনেও শহর ছেড়ে গায়ের সবুজ মাঠ দেখিনি কখনো। আমার বুকটা এখনই কেমন যেন দুলে উঠছে আনন্দে। তোদের কোনো ধরনের সমস্যাই হবে না রে নবীন। আমার ঠাকুমার হাতের সেই রান্না আর খোলামেলা প্রকৃতি তোদের সব ক্লান্তি দূর করে দেবে। সত্যি বলছি, এমন একটা সুযোগের জন্যই এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম বন্ধু। আমার দিক থেকে সবুজ সংকেত রইল। কালকে সকালেই ঝোলাঝুলি গুছিয়ে আমরা রওনা দেব তাহলে। তাহলে পাকাপাকি কথা রইল, কালকে সকালেই প্রথম বাসে আমরা গ্রামের উদ্দেশ্যে পা বাড়াচ্ছি। কেউ আর কথা বলতে পারবে না। কথা বলানো বদলানোর প্রশ্নই ওঠে না। চল একটু ঘুমিয়ে নেওয়া যাক, কালকে ভোরবেলাতেই আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে। এই তো ট্রেন চলে এসেছে ভাই, তাড়াতাড়ি ওঠো, নয়তো সিট পাবো না আমরা। বাপরে বাপ, কি ভিড় রে বাবা! চলো চলো, দ্রুত ভেতরে ঢুকে জানালার ধারে জায়গাটা দখল করি। আমার বুকটা কেমন যেন কাঁপছে রাহুল। জীবনে তো কখনো একা শহর ছেড়ে কোথাও যাইনি। আরে ভয় পাস না নবীন, শহর থেকে দূরে একটু মুক্ত হাওয়ায় না গেলে জীবনটাকে জেনেই বা কী লাভ হলো? আরে আমার তো গ্রাম দেখার নামেই চোরা আনন্দ হচ্ছে রে বুকে। কখন যে ট্রেন গ্রামে পৌঁছাবে তর সইছে না আর। সেটাই তো ভয়ের কারণ ভাই। শুনেছি গ্রামের সব ঘরবাড়ি নাকি মাটির তৈরি, সামান্য ঝড় বৃষ্টিতেই নাকি ধসে পড়ে। সেখানে গিয়ে আমরা থাকবো কোথায়? ধুর পাগলা, মাটির ঘরে যে কি ঠান্ডা আমেজ, শহরে এসি চালিয়ে যে আরাম পাস না, দেখিস কত ভালো লাগবে। রাহুল ঠিকই বলেছে নবীন, অহেতুক টেনশন করিস না তো। একটা নতুন অভিজ্ঞতা অর্জন করবার সুযোগ হাতছাড়া করতে নেই। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছিস তোরা। তবে ইটের পাকা বাড়ি ছেড়ে কাঁচা বাড়িতে থাকবার অভ্যেস তো নেই, একটু আশঙ্কা হচ্ছে বই কি। কোনো চিন্তা করিস না ভাই, আমার ঠাকুমার হাতের আদর আর গ্রামের মেঠো হাওয়া তোদের সব ভয় নিমেষে উড়িয়ে দেবে। ওই দেখ বাইরে কেমন সুন্দর সবুজ মাঠ পেছনের দিকে দৌড়ে পালাচ্ছে। সত্যিই তো,
শহরের ধোঁয়া আর ইটের জঙ্গল ছাড়িয়ে প্রকৃতির এমন রূপ তো আগে কখনো চোখে পড়ে, চোখে দেখিনি। এই তো সবে শুরু। ট্রেন আর কিছুক্ষণ পরেই আমাদের গন্তব্য স্টেশনে গিয়ে থামবে। তারপর শুরু হবে আসল হাঁটা পথ। বেশ দীর্ঘ একটা ট্রেন জার্নি হলো, তবে বক বক করতে করতে এ সময়টা একদম টেরই পাওয়া গেল না। হ্যাঁ, মন থেকে সব ভয় দূর করে দিলাম ভাই। এখন শুধু এই মেঠো পথে হেঁটে যাওয়ার রোমাঞ্চটার জন্য অপেক্ষা করছি। এই তো আমাদের স্টেশন এসে গেছে। ব্যাগগুলো কাঁধে তুলে নাও, এবার ট্রেন থেকে নামবার সময় হয়ে গেছে। আরে ও মাধবী দিদি, কি করছো? রান্নাবান্না হয়ে গেছে? কি ব্যাপার মোড়ল মশাই, হঠাৎ দুপুরের রোদে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছ কেন? কি আর বলবো দিদি, গ্রামে আজকাল চোরা শিকারীদের উপদ্রব সাংঘাতিক বেড়ে গেছে। বলো কি, বনের ভিতরে কি তবে আবার গাছ কাটা শুরু হয়েছে নাকি? একদম ঠিক ধরেছ, জঙ্গলে প্রচণ্ড গাছ কাটা শুরু হয়েছে, আর এর ফলে আদিবাসীদের সাথে আমাদের গ্রামের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। সে তো খুব খারাপ কথা হচ্ছে। আদিবাসীরা তো এমনিতেই ক্ষিপ্ত, এমন ধ্বংসলীলা দেখলে তো ওরা আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। সেই তো কথা, আমি এখনই কড়া পাহারা বাড়ানোর ব্যবস্থা করবার কথা ভেবেছি। এ নিয়ে আর এক মুহূর্ত বসে থাকা যায় না। হ্যাঁ মোড়ল মশাই, এখনই একটা কড়া ব্যবস্থা না নিলে সামনে আরো কোনো বড় বিপদ অপেক্ষা করছে। ঠিক আছে দিদি, আমি আর দেরি করছি না, পঞ্চায়েতের লোকজনকে নিয়ে পাহারার ব্যবস্থা করতে এক্ষুনি বেরোচ্ছি। ওরে বাবা, এ আমি কার মুখ দেখছি রে? তোরা হঠাৎ করে এভাবে কিছু না জানিয়ে এসে হাজির হলি যে? সারপ্রাইজ ঠাকুমা, কলেজ ছুটি হতেই আমরা প্ল্যান করে সোজা চলে এলাম তোমার কাছে ঘুরতে। বলিস কি রে, কোনো খবর না দিয়ে হুট করে এমন রোদে কষ্ট করে এতটা পথ চলে এলি? আরে খবর দিলে তো আর সারপ্রাইজ থাকতো না, তাই সোজা এসেই তোমাকে চমকে দিলাম আমরা। শহরের একঘেয়ে জীবন থেকে পালিয়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা। তোদের দেখে আমার বুকটা জুড়িয়ে গেল রে। কি কপাল আমার! আজ ঠিক দুপুরের রান্নার সময় তোরা উপস্থিত হলি। দুপুরে রান্না নিয়ে বিন্দুমাত্র ভেবো না ঠাকুমা, সাধারণ যা রান্না করেছো তাই পরে খেয়ে নেব আমরা পেট পুড়ে। হ্যাঁ ঠাকুমা, রান্নার জন্য এখন মাথা ঘামাতে হবে না। আমাদের একটু ঘরের ভেতরে গিয়ে জিরিয়ে নিতে দাও প্লিজ। ঠিক আছে বাবা, ভেতরে চলো। আগে হাত মুখ ধুয়ে একটু কিছু খেয়ে বিছানায় শুয়ে শরীরটা এলিয়ে দাও তো। চল রে বন্ধুরা, অনেক জার্নি হয়েছে, এবার একটু শান্তির ঘুম দিয়ে ক্লান্তিটা দূর করে নেওয়া যাক। চারপাশটা ভালো করে খেয়াল করে দেখেছিস তো সবাই? দিন দিন আমাদের জঙ্গল আর এলাকা ক্রমশ ছোট হয়ে আসছে। একদম ঠিক বলেছেন সর্দারজি, যেভাবে গাছ কাটা চলছে তাতে তো কিছুদিন পর আমাদের থাকবার জায়গাটুকু আর থাকবে না। এ বাইরের মানুষগুলো বেপরোয়া লোভের কারণে একদিন আমাদের এই পবিত্র প্রকৃতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা কি তবে চুপ করে বসে দেখব আমাদের ঘরের সর্বনাশ? ওদের এই অত্যাচার আর কতদিন সহ্য করব আমরা? চুপ করে বসে থাকবার দিন তো আর নেই ভাই, তাই তো আজকে এই জরুরি বৈঠকে তোদের সবাইকে ডেকে পাঠিয়েছি। আমার মনে হয় আমাদের এখন আগের চেয়ে অনেক বেশি কড়া পাহারা দিতে হবে এবং সবাইকে আরো বেশি সক্রিয় হতে হবে। শুধু পাহারা দিলে কি চলবে চন্দন? চোরা শিকারীরা তো রাতের অন্ধকারে সুযোগ বুঝে ঠিক হানা দিচ্ছে বনের ভেতর। তাহলে আমাদের দলবল বাড়িয়ে পুরো জঙ্গলে এই রিং রক্ষা বলয় তৈরি করতে হবে, যাতে কেউ সহজে পা বাড়াতে না পারে। ঠিক বলেছে চন্দন, কালকে থেকে আমরা পালা করে বনের চারপাশে পাহারায় বসাবো। আমাদের সবাইকে একজোট হতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, একজোট না হলে কাজটা সফল হবে নাকি? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। হঠকারিতা করলে হিতে বিপরীত হতে পারে। আমাদের মূল লক্ষ্য জঙ্গল বাঁচানো, ঠিক আছে? আপনি ঠিকই বলেছেন সর্দারজি, যে করি হোক আমাদের এই বনকে ভালোবাসার যত্ন দিয়ে রক্ষা করতে হবে। এই তো আমাদের আদিবাসী ভাইয়ের আসল রূপ। বনের মায়ের বুক খালি হতে দেব না আমরা কোনোদিন। বনের সুরক্ষা আমাদের সবার প্রথম কাজ। আজকে থেকে কেউ এই নিয়মের বাইরে যেতে পারবে না। ঠিক আছে, তবে আজকের মতো বৈঠক এখানেই শেষ করছি। কালকে সকালেই সবাই যার যার দায়িত্ব বুঝে নিবি। নেও বাবা, গরম গরম ভাত আর এই তরকারিটা কেমন হয়েছে একটু খেয়ে বলো তো। বাপরে বাপ, এই গন্ধেই তো আমার খিদে দ্বিগুণ বেড়ে গেছিল ঠাকুমা। উফ, কি যে স্বাদ, অমৃতের মতো! এ শহরে রেস্তোরাঁতেও এমন রান্নার স্বাদ পাওয়া যায় না।
আমি তো আগেই বলেছিলাম তোদের, ঠাকুমার হাতের রান্নার জাদুই আলাদা। তোদের ভালো লেগেছে দেখেই তো আমার এত কষ্ট সার্থক হলো রে পাগলের দল। পেট তো ভরে গেল খেয়ে, তবে শুধু খেয়ে দে ঘুমালে তো এই ভ্রমণের আসল আনন্দটাই মাটি হয়ে যাবে। ঠিক বলেছিস সুরেশ, এতদিন পর গ্রামে এলাম, একটু তো অ্যাডভেঞ্চার করা দরকার আমাদের। কি ধরনের অ্যাডভেঞ্চারের কথা ভাবছিস বলতো শুনি? খাসা কোনো আইডিয়া আছে নাকি তোর মাথাতে? কালকে আমরা সকালেই সোজাসুজি গভীর জঙ্গলের ভেতরে গিয়ে একটা দারুণ পিকনিক করলে কেমন হয় বলতো? কি বলছিস রে নবীন, জঙ্গলে পিকনিক? না না, করিস না বাবা। কেন ঠাকুমা, জঙ্গলে পিকনিক করা কি বারণ নাকি? ওখানে গেলে কোনো সমস্যা হবে আমাদের? তোরা জানিস না তো, আজকাল জঙ্গলের ভেতরে চোরা শিকারীদের উপদ্রব আর হাতিবাসীদের রাগ চরম পর্যায়ে আছে। সেখানে যাওয়া খুব বিপজ্জনক। আরে ঠাকুমা, আমরা তো দিনে দুপুরে যাব, কিসের এত ভয় পাচ্ছ তুমি বলো তো? না রাহুল, আমার কথা শোন, তোদের ওই জঙ্গলে আমি কিছুতেই যেতে দেব না। বড় বিপদ ডেকে আনবি তোরা। আমাদের একটু বিশ্বাস করো ঠাকুমা, আমরা একদম সাবধানে থাকবো, একটুও বনের ক্ষতি করব না। হ্যাঁ ঠাকুমা, শহরের ইঁদুর দৌলত থেকে এসে একটু খোলা বাতাসে ফুর্তি না করলে তো বেড়ানোই বৃথা হয়ে যাবে আমাদের। তোরা তো কারোর কথা এক বিন্দু কানে তুলবি না দেখছি। বয়সের দোষী তোরা এমন অবুঝের মতো জেদ করছিস। জেদ নয় ঠাকুমা, জঙ্গলটাকে কাছ থেকে দেখবার ইচ্ছাটাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। তুমি আমাদের আটকেও না প্লিজ। তোদের এই পাগলামি দেখে আমার বুকটা কাঁপছে। কিচ্ছু হবে না ঠাকুমা, তুমি শুধু মুখে একটু আশীর্বাদ করে দাও যাতে আমরা হেসে খেলে ঘুরে আসতে পারি, ব্যাস। ঠিক আছে, তোরা যখন ঠিকই করে ফেলেছিস তখন আর বারণ করব না। তবে খুব সাবধানে থাকবি, সারাক্ষণ চোখে চোখে রাখবি নিজেদের। একদম কথা দিলাম ঠাকুমা, তোমার মুখের দিকে তাকিয়ে বলছি, একটুও বাড়াবাড়ি করব না আমরা। তাহলে পাকা কথা রইল, কালকে সকালেই আমরা রান্না চড়িয়ে দেব বনের ভেতরে। দারুণ একটা দিন কাটবে আমাদের। হ্যাঁ বেশ, তবে সূর্য ডোবার আগেই যেন তোদের ঘরের মাটিতে ফিরে দেখতে পাই, এটাই আমার শেষ কথা রইল। ওয়ে শোন তোরা, রিকশায় অতগুলো রান্নার জিনিসপত্র আর গ্যাসের ওভেন নিয়ে সকাল সকাল কোথায় চলেছিস এভাবে? হ্যাঁ, আরে মোড়ল কাকু, আমরা আজকে একটু বনের ধারে পিকনিক করব ঠিক করেছি, তাই সব সরঞ্জাম নিয়ে ওদিকেই যাচ্ছি। পিকনিক? মাথা কি একদম খারাপ হয়ে গেছে তোদের? কচি খোকার মতো অমন হাসি মুখে বনের দিকে যাওয়ার কথা মুখে আনছিস কি করে? কেন কাকু, আমরা তো শুধু একটু আনন্দ করতে আর রান্না করে খেতে যাচ্ছি, এতে এত রেগে যাচ্ছেন কেন বলুন তো? তোরা বুঝিস না বাবা, বনের ভেতর আদিবাসীরা আজকাল প্রচণ্ড ক্ষেপে আছে। সত্যি বলছেন কাকু? আমাদের কি তাহলে সত্যি বিপদে পড়বার ভয় আছে? আছে বলি তো বলছি। কালকেই খবর পেয়েছি চোরা শিকারীদের উপদ্রবে আদিবাসীদের মাথা গরম হয়ে আছে। এখনই তোদের বলছি রিক্সা ঘুরে বাড়ি ফিরে যাওয়া। কাকু, আমরা তো জঙ্গলের গভীরে যাচ্ছি না, একদম বনের ধারের দিকটাই তো রান্নার জায়গা খুঁজবো, একটু ভরসা রাখুন আমাদের উপর। আমার ভরসার প্রশ্ন নয় এটা, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না দেখি। আমার কথা রাখ, সোজা বাড়ি ফিরে যা বলছি। এত দূর থেকে প্ল্যান করে এসে মাঝপথ থেকে ফিরে গেলে তো পিকনিকটাই মাটি হয়ে যাবে কাকু। আমরা একটু সাবধানেই থাকবো, কথা দিচ্ছি। তোরা দেখছি না ছোড়বান্দা, আমার কথাটা কি তোরা বুঝতে পারছিস না নাকি? কাকু, যখন এত করে বারণ করছেন, তখন কি আমাদের সত্যি যাওয়াটা ঠিক হচ্ছে না রে রাহুল? হ্যাঁ, আরে নবীন, তুই ভয় পাস না তো, কাকুর বয়স হয়েছে তাই একটু বেশি ভয় পাচ্ছেন। আমরা মোটেও বনের গভীরে ঢুকবো না। চলো তো রিক্সাওয়ালা ভাই, সামনের দিকে চালাও। এই তো জায়গাটা কি সুন্দর, দেখ চারপাশে কত বড় বড় গাছ, মাঝে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে। এখানেই চুপি চুপি রান্নার আয়োজন করে ফেলি, চল। জায়গাটা সত্যি খুব মনোরম, কিন্তু কেমন একটা থমথমে নীরবতা চারপাশে, আমার বুকটা যেন কেঁপে উঠছে এখনো। বুকের কাঁপুনি দূরে সরিয়ে রাখ বন্ধু, গ্যাস ওভেনটা নামিয়ে ফেল তাড়াতাড়ি। সুরেশ, তুই ডেস্কিটা জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আয় তো দ্রুত। আমি এক্ষুনি সব গুছিয়ে নিচ্ছি ভাই। আজকে ঠাকুমার বারণ আর মোড়লের ধমক উড়িয়ে আমরা ফাটিয়ে আনন্দ করব, দেখিস। ঠিক আছে, যখন এসেই পড়েছি তখন আর পিছু হটবো না। তবে সত্যি বলছি, একটু বেশি সাবধানে হাত চালাতে হবে আমাদের। এই তো আমার বীর বন্ধুরা, আর দেরি না করে এবার রান্নার জোগাড়টা পাকা করে ফেলি। পেটে খিদেও চাগার দিয়ে উঠেছে, ভীরুতা ঝেড়ে ফেলে। হ্যাঁ সর্দারজি, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। বনের ঠিক ওই কোণটায় কয়েকজন অপরিচিত মানুষ ঢুকে দিব্যি রান্না করছে, হইচই করছে।
কি বলছিস রে চন্দন? বনের এই পবিত্র জায়গায় এত বড় স্পর্ধাকার হয় যে বিনা অনুমতিতে এসে হাজির হয়েছে? কে জানে কোন চোরা শিকারি বা গাছ চোর হবে হয়তো। হ্যাঁ, চলুন সর্দারজি, এখনই গিয়ে ওদের ধরে ফেলবো, আর ছাড়বো না ওদের কাউকে। চল এখনই দেখছি কে আমাদের এই বনের শান্তি এভাবে নষ্ট করবার সাহস পেল। তোরা এই গভীর জঙ্গলে তোদের ঢোকবার এত বড় সাহসকে দিয়েছে? এক্ষুনি সব গুছিয়ে এখান থেকে বেরিয়ে যা বলে দিচ্ছি। আগে না কাকু, দয়া করে রাগ করবেন না, আমরা কোনো অন্যায় করতে আসিনি এখানে। একদম ভুল বুঝবেন না দয়া করে, আমরা শহরের ছাত্র, শুধু একটু পিকনিক করেতে আর নিজেদের মতো রান্না করে খেতে এসেছি এখানে। পিকনিক? বনের বুক চিরে রান্না করবার শখ হয়েছে বুঝি? তোদের মতো শহরের মানুষগুলোর লোভেই তো আমাদের এই জঙ্গলটাকে ধ্বংস হচ্ছে। বিশ্বাস করুন স্যার, আমরা গাছের একটা পাতাও ছিঁড়িনি বা ক্ষতি করিনি। আমরা জাস্ট দুপুরের খাবারটা রান্না করছিলাম। মুখের কথায় চিড়ে ভেজে না রে, চোরা শিকারীরাও ঠিক এভাবেই লোক ঠগায়। তোদের বিশ্বাস করবার কোনো কারণ আমাদের নেই। কাকু প্লিজ আমাদের বিশ্বাস করুন, মোড়ল মশাইকেও আমরা বলে এসেছি, আমরা শুধু একটু আনন্দ করতে চেয়েছিলাম, বনের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। সর্দারজি, এদের একটা কথাও বিশ্বাস করবেন না, এক্ষুনি এদেরকে বের করে দিচ্ছি। দাঁড়াও চন্দন, তাড়াহুড়ো করো না। আচ্ছা তোরা যখন বলছিস দোষ করিসনি, তবে এক কাজ কর। আপনি এদের ছাড়বার কথা ভাবছেন সর্দারজি? আরে আমাকে একটু কথা বলতে দে। ঠিক আছে, তোরা আমাদের সাথে আমাদের গ্রামে চল, ওখানে গিয়ে একসঙ্গে বসা যাবে, আর খাওয়া দাওয়া করতে করতেই সব কথাবার্তা পরিষ্কার হয়ে যাবে। কি বলছেন সর্দারজি? চেনাশোনা নেই অচেনা যুবকদের সোজা আমাদের গ্রামে নিয়ে যাবেন? বড় বিপদ ডেকে আনছেন কিন্তু। আমি বলছি তো চন্দন, নিশ্চয়ই কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছি, তাই তুই এখন আমাকে বাধা দিস নে। ঠিক আছে কাকু, আপনাদের গ্রামে যেতে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কথা শুনব। নবীন, আর দেরি করিস নে, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। চলো আমরা ওনাদের সঙ্গে যাই গ্রামের দিকে। নিন কাকু, আমাদের হাতের রান্নাটা কেমন হয়েছে একটু খেয়ে বলুন তো দেখি। বাহ, এ যে দারুণ স্বাদ রে। কচু পাতারে হাঁসের ডিমের ভুনার তো জাদুকরি হয়েছে। সত্যি সর্দারজি, শহরের ছেলেরা এমন সুন্দর রান্না করতে পারে জানতামই না, দারুণ বানিয়েছে তো। আপনাদের জঙ্গল ঘেরাই সুন্দর পরিবেশ আমাদের রান্নার স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে ভাই। আমরা তো প্রথমে ভেবেছিলাম আপনারা আমাদের আস্ত গিলে খাবেন, আর এখন দেখুন কি সুন্দর একসাথে খাচ্ছি। ভুল বোঝাবুঝি তো একটু হয়েছিল, তবে রান্নার হাত দেখে তো সব রাগ জল হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো সর্দারজি, যখন আমরা রান্না করছিলাম আপনারা তখন অমন তেড়ে এসেছিলেন কেন আমাদের উপর? আর কি বলবো বাবা, ইদানিং কিছু লোভী এবং চোরা শিকারী মানুষ নিজেদের ফায়দার জন্য অনবরত আমাদের জঙ্গল কেটে ধ্বংস করে দিচ্ছে। ও এই ব্যাপার, তাই আপনারা আমাদের ভুল বুঝেছিলেন। ভেবেছিলাম বোধহয় আমরা বিনা কারণে শত্রু হয়ে গেছি। দেখুন সর্দারজি, সব মানুষ তো এক হয় না, আমরা শহরের ছাত্র হতে পারি, কিন্তু জঙ্গল আর প্রকৃতিকে আমরা প্রচণ্ড ভালোবাসি, কোনো ক্ষতি করবার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। একদম ঠিক রাহুল, প্রকৃতির বুক চিরে আনন্দ করা এক জিনিস, আর লোভের বশে তাকে ধ্বংস করা সম্পূর্ণ আলাদা অপরাধ। তোদের কথা শুনে আমার বুকটা জুড়িয়ে গেল বাবা। তোদের মতো তরুণরা ভালোবাসলে তবেই তো প্রকৃতি বেঁচে থাকবে। হ্যাঁ, আমাদের ভুল হয়েছিল আপনাদের চিনতে, ক্ষমা করে দেবেন ভাইরা। একটা কথা বলছি, আপনাদের একটা ভুল হচ্ছে, পাশের গ্রামের মানুষদের সাথে সম্পর্ক খারাপ করছেন কেন? আপনাদের শত্রু তো চোরা শিকারীরা, গ্রামের মানুষ তো আর চোরা শিকারী নয়, বরং আপনারা সবাই মিলেমিশে থাকলে তবে এই জঙ্গল আরও সুরক্ষিত থাকবে। কথাটা তো মন্দ বলনি, তাহলে এখন কি করা যায় বলো তো? আপনারা আমার সাথে গ্রামে চলুন, মোড়ল মশাইয়ের সাথে কথা বলুন, দেখবেন সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। কথায় আছে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলা আজ। ও রাজশেখর মোড়ল মশাই, দয়া করে একটু বাইরে বেরিয়ে আসো তো দেখি। কি ব্যাপার মাধবীদি, এত সন্ধ্যায় তুমি এভাবে ছুটে এলে কেন? আর বলো কেন, সকালবেলা সেই যে ছেলেরা জঙ্গলে পিকনিক করতে গেল, এখনো তো ফিরলো না। আমি তো সকালেই বারণ করেছিলাম আদিবাসীরা এবার আস্ত রাখবে না ওদের। আমি এখনই লোক পাঠাচ্ছি বনের দিকে। ওরে আমার মানিকেরা, তোরা এত দেরি করলি কেন? আমার চিন্তা হয় না বুঝি?
এত চিন্তা করো না ঠাকুমা, আমরা একদম নিরাপদে আছি। সঙ্গে দেখো আমাদের নতুন বন্ধুরা এসেছে। এটা কি? এটা তো জঙ্গলে আদিবাসী, এদের সঙ্গে আমার উঠানে দাঁড়িয়ে সব ভুল বুঝে মিটে গেছে মোড়ল বাবু। আমরা বুঝতে পেরেছি ছেলেটা নির্দোষ। নির্দোষ মানে? বনের ভেতরে তো ওরা না মোড়ল মশাই, আসল দোষী তো ওই লোভী চোরা শিকারীরা। আমরা ভুল করে এই ছাত্রদের শত্রু ভেবেছিলাম। আজকে থেকে আমাদের আর কোনো দূরত্ব রইল না। দুই গ্রামের মানুষ একসাথে হাত মেলালে তবেই তো জঙ্গল সুরক্ষিত থাকবে। আমরা তোমাদের সাথে হাত মেলাতে চাই, তবে তোমরা যদি রাজি থাকো। কি যে বললে বীরসা ভাই, তোমাদের এই মহান প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করলাম। আমরা আশায় যদি গ্রামের এই স্থায়ী শান্তি ফিরে আসে, তবে আমাদের এই ভ্রমণ সার্থক হয়ে গেল। কচু পাতায় হাঁসের ডিম ভুনা খাওয়ার আসল আনন্দ আজকে জীবনভর মনে থাকবে আমাদের। এই শান্তি এবং বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনবার সব কৃতিত্ব কেবল তোদের তিনজনেরই প্রাপ্য। উপরওয়ালা তোদের ভালো করুন বাবা। আজকের এই মিলন চিরকাল অমর হয়ে থাকুক সবার জীবনে।